আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক। তফসিল ঘোষণার পর আসন ভাগাভাগি নিয়ে আলোচনা আমির খসরু। 2024 সালের নির্বাচনটি ছিল ডামি ও প্রহসনের নির্বাচন হাবিবুল আওয়াল। প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় 20,000 অনুপস্থিত, বহিষ্কার 43। মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে ঢুকতে না পেরে অঝরে কাঁদলেন। আমরা কোনো জোট করছি না, বাংলাদেশে চীন পাকিস্তান বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা। বিক্ষোভের মুখে এসআই সুকান্ত গ্রেফতার। পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেছে 6 জুলাই আশুরা। শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা 808 অবকাঠামো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। 8 জুলাই থেকে 45তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হবে পিএসসি। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান, খামেনি। এবং সন্ত্রাসী হামলায় প্রাণ গেল ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারেনি সূত্র। তবে স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়। লন্ডনে 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি। তফসিল ঘোষণার পর যুগপথ আন্দোলনে সহযোগীদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলে আমরা এসব বিষয়ে আলোচনা বসব। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, 2024 সালের নির্বাচনটি ছিল ডামি ও প্রহসনের নির্বাচন। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালতে তিনি একথা বলেন। এর আগে আজ দুপুর 12:50 দিকে হাবিবুল আওয়ালকে আদালতে আনা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়, পরে দুপুর 1:25 দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন প্রায় 20,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে 43 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় 20,000 অনুপস্থিত, বহিষ্কার 43, মোট 43 জন বহিষ্কার হয়েছে। বাবা নেই, তার মধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা করলেন স্ট্রোক। উপায় না পেয়ে দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে কিছুটা দেরি হয়ে যায় মেয়েটির, আর তাই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। এমন অবস্থায় মেয়েটি অঝরে কাঁদতে থাকেন। তবুও ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় একটি জোট গঠন হয়েছে মর্মে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ বলেছেন, আমরা কোনো জোট গঠন করছি না। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ত্রিপক্ষীয় উদ্যোগে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সঙ্গে জোট গঠন করছে কিনা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, আমরা কোনো জোট গঠন করছি না। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই সুকান্ত কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেফতার সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে তাকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। এসআই সুকান্তকে খুলনায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি এবং আদালতে একটি মামলা রয়েছে। দেশের আকাশে 1447 হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল 27 জুন শুক্রবার থেকে পবিত্র মুহররম মাস গণনা করা হবে। আর আগামী 6 জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.মা. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় 1447 হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। দেশ জুড়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 808টি অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া আরও 169টি প্রতিষ্ঠান ও অবকাঠামোর নাম পরিবর্তনের কার্যক্রম প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিগত সরকারের 16 বছরে দেশের 977টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক স্থাপনা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়। সূচিতে বলা হয়েছে, 8 জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। সূচিটি কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক এই প্রতিমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে জয় হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান। বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন 86 বছর বয়সী খামেনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খামেনি বলেন, আমেরিকা কেবল এই কারণে হস্তক্ষেপ করেছিল যে তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে জায়োনিস্ট শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে তার দাবি, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং প্রতিশোধ হিসেবে আমেরিকাকে চপেটাঘাত করেছে ইরান। সন্ত্রাসী হামলায় প্রাণ গেল পাকিস্তানি মেজর সৈয়দ মুইজ আব্বাস শাহের, যিনি 2019 সালের বালাকোট ঘটনার সময় ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করেন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারুগা এলাকায় একটি সন্ত্রাসী বিরোধী অভিযানে তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সেনাবাহিনী একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে 11 জন সন্ত্রাসী নিহত এবং কমপক্ষে 7 জন আহত হয়।
আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।